ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালতের রায় পাওয়ার পরও শপথ গ্রহণে বাধা সৃষ্টি করার সমালোচনা করেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, তার শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। এই মনোভাব জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন ইশরাক হোসেন। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, আজকের কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখানে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা যে কর্মসূচি ঢাকাবাসী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, তাদের সেই কর্মসূচি আজকেও কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং তারা দিনব্যাপী অবস্থান করার জন্য তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে তার মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি তারা পালন করবেন। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা এই ইশরাক হোসেনকে শপথ গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা এবং তারা যেটি বারবারই বলছেন যে 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে যেখানে ফলাফল পরিবর্তন করে ইশরাক হোসেনকে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই মামলা করা হয়েছিল তখনই এবং 5 বছর পরে যখন অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়ে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তখন আইন আদালতের রায় ইশরাক হোসেনের পক্ষে আসে এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে রায় দিয়ে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া যায়। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না এবং সেই ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে কেন দেওয়া হচ্ছে না সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে লাগাতার এবং আজকে তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে যারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না তারা আসলে প্রকৃত সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা বা তারা আসলে আগে সেই আওয়ামী লীগের তাপস বা শেখ হাসিনা বা তখনকার নুরুল হুদা কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা যারা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, যারা আদালতের রায় এবং সংবিধানকে মানছে না, উপেক্ষা করছে, যারা তোয়াক্কা করছে না, তাদের বিরুদ্ধে একই সাথে জনগণের যেই ভোটের অধিকার, জনগণের যেই ভোটের যে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটি যখন আদালত ফিরিয়ে দিয়েছে তারপরও কেন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছেন। কারণ তারা বলছেন যে ইউনূস সরকারকে সবাই সমর্থন করছেন, কিন্তু কারা এই সরকারকে বিতর্কিত করছেন, ইশরাক হোসেনকে কারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না সেটি প্রধান উপদেষ্টাকেও দেখার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। রেখা, এই ছিল আসলে আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সামনে থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবরাখবর। মিরাজ, ধন্যবাদ আপনাকে। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে দেয়া হয়েছে 70% বরাদ্দ। আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনে এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 25.64%। টাকার অঙ্কে 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 14.08%, যা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 28,557 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে 22,776 কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্য খাত বরাদ্দ পাচ্ছে
দাঁড়াচ্ছে 18,148 কোটি টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহত হয়েছে অন্তত 25 জন। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজ এখনও চলছে। শুক্রবার মধ্যরাতে টর্নেডোটি আঘাত হানে এবং শনিবার বিকেল পর্যন্ত এটি স্থায়ী হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে 14 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে মিজৌরি অঙ্গরাজ্যে 7 জন নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000 ভবন। এছাড়াও সেন্ট লুইস শহরে 5 জন নিহত হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মিজৌরি ও কেন্টাকির প্রায় 1,40,000 স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই টর্নেডোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে আটকে পড়া মানুষের সন্ধানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে।